24 ঘন্টার মধ্যে যদি ফ্যাসিস্টের দোসর খুরশিদ আলমকে আপনি অপসারণ না করেন, ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরাম বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে পরিবর্তনের জন্য আন্দোলনে নামবে। আমরা বাংলাদেশ ব্যাংক থেকে ফ্যাসিস্টের দোসর ডক্টর মুস্তাকুর রহমান, হসপিটালটার নামের আগে আদ্দিন আছে, ওই যিনি দিনের ব্যাখ্যা দেন আর কি, সালাউদ্দিন, ওনার নামেও দিন আছে, এখানেও দিন আছে, তবে ওই দিন আর এই দিনের মধ্যে একটু পার্থক্য আছে। এই নামের আগে আদ্দিন থাকাটাই হলো এই দিনের সবচাইতে বড় সমস্যা, এই হসপিটালের সবচেয়ে বড় সমস্যা। দেখুন আজকের নিউজ প্রথম আলোতে আসে, রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালে গত 1 মাসে 91 জন শিশুর মৃত্যু হয়েছে। 91 বেশি না 6 বেশি? আপনারা কি মেডিকেল কলেজ বন্ধ করে দিয়েছেন? আপনি আজকে যে হসপিটালটা বন্ধ করেছেন, এক্ষেত্রে আজকের এই গার্ডিয়ান যে কথাটা বললেন, কম এবং স্বল্প মূল্যের কারণেই কিন্তু আমরা এই হসপিটালটা বাছাই করে নিলাম। আদ্দিন হসপিটালটা আমরা এর জন্যই চুজ করেছি। দেখা গেছে এখানে 10,000 টাকা যে সেবাটা পেত, সেটা যদি এখন অন্য হসপিটালে গিয়ে যদি সেখানে সেটা হয়ে যায় 1 লক্ষ টাকা, তাহলে সেটা মরার উপরে খালার গা। স্কুলে 37টা বাচ্চা কি মারা যায় না, সেজন্য কি স্কুলটা বন্ধ করে দেওয়া হয়েছে? বাংলাদেশ বিমান বাহিনী কি বন্ধ করে দিছে? চলতেছে না, সেটার ক্ষয়ক্ষতি দিছে। এখন আদ্দিন তো ড্রাইভার নিছে, তারপর লাইসেন্স কেন বন্ধ করে দিবে? লাইসেন্স বন্ধ তো কোনো যুক্তিই আসে না। না, কথা বলতে হবে। কথা না বললে পাবলিকটা জানবে কিভাবে, জনগণ জানবে কিভাবে? 6টা শিশু মারা যাওয়ার কারণে যদি লাইসেন্স বাতিল করা হয়, তাহলে প্রতিদিন যতগুলো খুন ধর্ষণ হয়ে যাচ্ছে, সেগুলোর জন্য তো সরকারের লাইসেন্স বাতিল হয় না। হামিদের 600+ শিশু মারা গেল, সেটার জন্য তো কারোর কোনো মাথা ব্যথা দেখলাম না, কারোর কোনো লাইসেন্স বাতিল হইতে দেখলাম না। এগুলো তো কথা বলতে হবে, এগুলোর জবাব কি কারোর কাছে আছে? মানে 6 জন শিশু মারা গেল, সেটার জন্য আপনার লাইসেন্স বাতিল করে দিলেন, অথচ বাকি যে কার্যক্রমগুলোর কথা আমি বললাম, এগুলো যে হইলো, এগুলোর জন্য তো কোনো পদক্ষেপ নিতে দেখলাম না। সরকার যেভাবে ব্যাংক দখল করছে, সেইভাবে এই আদ্দিন হাসপাতাল পরবর্তীতে বোধহয় এফডি সিনার উপরেও এই ধরনের হামলা আসবে। আমরা সাধারণ জনগণ এটাই মনে করতেছি। হাসপাতালটা যেভাবে হতদরিদ্র মানুষকে সেবা দিয়ে যাচ্ছে, কোনো এই ধরনের সেবা বাংলাদেশে কোনো হাসপাতাল দিচ্ছে না। যদি এই কারণে, মৃত্যুর কারণে হাসপাতাল বন্ধ হয়, তাহলে প্রতিনিয়ত যে সরকারি হাসপাতালগুলিতে রোগী মারা যাচ্ছে, সেগুলি কি বন্ধ হবে না? আপনাদের মাধ্যমে সরকারকে বলতে চাই, এইসব অপকর্ম থেকে সরকারকে ফিরে আসার জন্য। আমরা এখন কোথায় যাব? আমরা কোথাও সিট পাচ্ছি না, আমরা কোথাও আইসিইউ পাচ্ছি না, তাহলে আমরা কোথায় যাব? মধ্য ফ্যামিলির মানুষ এই জায়গায় আসে, আমরা কখনোই চাই না বন্ধ হোক। কারণ আমার বেবিটা তো 5টা হসপিটাল ঘুরে আসছে, কোথাও তো সিট দিতে পারলো না, তাহলে সরকার কেন হুট করে বন্ধ করে দিল? আমি এই হাসপাতালই করব, এই হাসপাতাল ছাড়া অন্য কোনো হাসপাতালে আমি যাব না। বাস সোজা কথা, আমার আগস্টের ডেট, আগস্ট মাসে আমি এই হাসপাতালে ডেলিভারি করতে চাই। এটা সরকার যে সিদ্ধান্ত দিয়েছে, এটাকে মানি না। অন্য জায়গায় গেলে আমাকে 50,000 টাকা খরচ হয়, এখানে 20,000 টাকা আমরা সিজার কমপ্লিট করে যাইতে পারি। আমরা কোনখানে গেলে 2 টাকাও ছাড় পাই না, আদ্দিনে আসলে আমরা ছাড় পাই। পুরো 30 বছর ধরে একটা হাসপাতাল চলছে, আপনি মুখের কাছে বন্ধ করে দিলেন। বিরাট ক্ষমতা আপনাদের হাতে। এখানে কিন্তু অনেক ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী কাজ করে, এখানে কোনো রাজনীতিও আছে। বন্ধ করে দেওয়া খুব সহজ, তৈরি করা কঠিন। বাংলাদেশে এই মাপের কোনো হাসপাতালের লাইসেন্স এভাবে বাতিল হওয়ার ঘটনা আমি আমার গত কয়েক বছর আমি দেখেছি বলে মনে হয় না। এই হাসপাতালের যে অপরাধ তারা করেছে, অপরাধের অবশ্যই শাস্তি হওয়া দরকার। এই শাস্তির জন্য যারা দায়ী তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। যে কক্ষটা বলা হচ্ছে কক্ষটা ঠিকঠাক মতো বানানো হয় নাই, কক্ষটাকে বন্ধ করে দেন। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে আদ্দিন হাসপাতালে যে ভবনটা আছে, এই ভবনটাই চিকিৎসা কার্যক্রম পরিচালনার জন্য উপযুক্ত নয়। স্বাস্থ্যমন্ত্রীর এই বক্তব্যটা আমার খুব ভালো লেগেছে। এটা শুনে আমি খুব হ্যাপি। ঢাকা শহরে কেবল নয়, সারা দেশে কয়টা হাসপাতাল ভবন চিকিৎসা কার্যক্রম পরিচালনার জন্য উপযুক্ত, তা কি আপনি বলতে পারবেন? আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করা আমার দৃষ্টিকোণ থেকে এটা কোনো রকম সম্মুখীন হয়নি। আমি যদি আমার হাতে ক্যান্সার হয়, আমি হাতের চিকিৎসা করব। আমার যদি পায়ে ক্যান্সার হয়, পায়ে চিকিৎসা করব। আমার যদি নাকের সমস্যা হয়, নাকের চিকিৎসা করব। তার মানে আমার মাথাও কেটে ফেলতে পারি না, বা আমি আত্মহত্যাও করতে পারি না, বা আমাকে শেষ করে দিতে পারি না। এখানে একটি হাসপাতাল, যারা এটা অপরাধ করেছে তাদের বিচার হবে। হতে পারে সেই ডাক্তারের বিচার হতে পারে, জেল জরিমানা হতে পারে, তার সনদ ক্যান্সেল হতে পারে, বিশেষ করে জরিমানা এবং জেল হতে পারে। সেইখানে আদ্দিন হাসপাতালকে বন্ধ করে দেওয়া, সেখানে হাজার হাজার রুগী আছে এবং সাধারণ গরিব মানুষের একটা স্থান হচ্ছে আদ্দিন হাসপাতাল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আদ্দিন হসপিটালের রোগীদের স্বজনদের এই আত্মচিৎকার, এই রোনাজারি, আহাজারি, এই বুক ফাটা কান্না, এই আওয়াজ কি সরকার আপনি শুনতে পান না? এই আওয়াজ কি স্বাস্থ্যমন্ত্রী আপনি শুনতে পান না? যে তারা কিভাবে চিৎকার করছে, তারা কত কষ্টের মধ্যে আছে, যে আপনি যে লাইসেন্স বাতিল করেছেন, আর কোন যুক্তিতে, কোন বিবেকে আপনি এই লাইসেন্স বাতিল করলেন? লাইসেন্স যদি বাতিল করতেই হয়, তাহলে যেখানে দুর্ঘটনা ঘটবে, যেখানে অঘটন ঘটবে, সেখানকার প্রত্যেকটা জায়গায় লাইসেন্স বাতিল করতে হবে। ইতিপূর্বে বাংলাদেশে অনেক জায়গায় এরকম অনেক দুর্ঘটনা ঘটেছে, একটা জায়গাতেও তো আপনি লাইসেন্স বাতিল করেননি। যেমন মাইলস্টোন স্কুল, সেখানে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো, কই স্কুলের লাইসেন্স বাতিল করেছেন? বা সেই বিমান বাহিনীর লাইসেন্স বাতিল করেছেন? বিমান বাহিনীর কোনো লাইসেন্স তো বাতিল করতে দেখলাম না। এই যে বর্তমান সরকারের 100 দিনে
605টি খুন হয়েছে। 100 দিনে বাংলাদেশে 605টা খুন হয়েছে। কই সরকারি লাইসেন্স নিয়ে তো কোনো কথা উঠলো না, সরকারি লাইসেন্স তো বাতিল হলো না, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। যত মাথা ব্যথা সব হলো ইসলামী ব্যাংক, জামাত ইসলাম আর দিন, আরবি নাম যেখানে আছে, আরবি কথা যেখানে আছে, মাদ্রাসা মসজিদ যেখানে আছে, ধর্মীয় প্রতিষ্ঠান যেখানে আছে, গরিবদের অসহায়দের কেন্দ্রস্থল যেখানে আছে, এইগুলো নিয়ে হলো আপনাদের মাথা ব্যথা। আসলে মূলত এর পিছনে বড় একটা চক্র উঠে পড়ে লেগে গিয়েছে। সুযোগ পায় না সুযোগ একটা পেয়ে গিয়েছে। কেন? যে এইখানে 200 টাকা টিকিটে, 200 টাকার ভিজিটে অসংখ্য হাজার হাজার রোগী দেখাচ্ছে এখানে। এবং নর্মাল ডেলিভারি, যেখানে একজন মানুষের সারা জীবনের একটা ক্ষত, যেখানে সিজার করা হয়, সারা জীবনের জন্য একটা ক্ষত হয়ে থাকে, অথচ এইখানে হাজার হাজার মানুষ নর্মাল ডেলিভারি করতেছে। এইখানের তুলনায় স্বাভাবিক অন্য কোনো প্রাইভেট হসপিটালে যেখানে গেলে 20,000 টাকা লাগে, এইখানে গেলে সেখানে 5 থেকে 10,000 টাকার মধ্যে সেই কাজটা হয়ে যাচ্ছে, সেই চিকিৎসাটা সে পেয়ে যাচ্ছে। তাহলে কেন সে এই গরিবের হসপিটাল স্বল্প খরচ দিয়ে চিকিৎসা তার চাইতে উন্নত, বরঞ্চ প্রাইভেট হসপিটালের চেয়ে চিকিৎসা আরো উন্নত এই আদ্দিন হসপিটালে, তাহলে কেন টাকা দিয়ে মানুষ সেই হয়রানির শিকার হবে? কেন সেই প্রাইভেট হসপিটালে যাবে? তার মানে এখানে সরকার তো রয়েছে এবং তার পিছনে এই প্রাইভেট হসপিটালের বড় বড় মালিক, প্রাইভেট হসপিটালের অধিকাংশ লোক এর পিছনে যোগান দিচ্ছে। তাছাড়া এত সাহস পায় কিভাবে? মানে সুযোগ পায় না পেয়ে গেছে, এই জন্য উঠে পড়ে লেগে গিয়েছে। দর্শক, ভিডিওর মধ্যে অনেক কিছু দেখেছেন, অনেক কিছু শুনেছেন। আমরা চাই, আমাদের দাবি, আমাদের আবদার যে এই লাইসেন্স আবার পূর্বের ন্যায় লাইসেন্সকে আবার বৈধতা দেওয়া হোক। বাতিল করা হয়েছে সেটা ক্যান্সেল করে, মানে বাতিল ক্যান্সেল করে আবার পুনরায় এই লাইসেন্স বৈধ করে দিয়ে এই আদ্দিন হসপিটালকে আবারও পুনরায় সেই পূর্বের মতো গরিবের হসপিটাল নামে মানুষ যেভাবে প্রচার প্রসারণা করে, গরিবের হসপিটাল আসলে ঠিক, আবারও সেই পূর্বের লাইসেন্স অনুমতি দিয়ে এই হসপিটালকে আবারও চালু করে দেওয়ার জন্য আমাদের আকুল আবেদন। দর্শক, আশা করছি আপনিও আমার সাথে একমত হবেন। দর্শক, তারই সাথে সাথে এই হসপিটালেরই এক চিকিৎসক, উনি বেশ গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। উনি একজন ডক্টর, উনি এই আদ্দিন হসপিটালকে নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্যবহুল আলোচনা করেছেন। চলুন আমরা সেই আলোচনাগুলো, কি কথাগুলো তিনি বলেছেন, সেই মূল আলোচনাগুলো আমরা শুনে আসি। আমরা খুব মর্মাহত, আদ্দিন হাসপাতালের নিবন্ধন বাতিল করা হয়েছে। যে হাসপাতাল হাজার হাজার দরিদ্র মানুষের চিকিৎসা করত, সেই হাসপাতাল এর নিবন্ধন আজকে বাতিল করা হলো। আমরা জানি না এতে কার লাভ হলো। আমরা তো চিকিৎসক, আমি একজন অর্থোপেডিক সার্জন। আমি যেটা বুঝি যে, মনে করেন আমার এই আঙ্গুলে একটা ইনফেকশন হয়েছে নেইল বেডে, নেইলে, তাহলে এটা চিকিৎসা কি? নেইল বেড, অ্যাভারশন অফ নেইল, নেইলটাকে ফেলে দিব, অ্যান্টিবায়োটিক দিব, ভালো হয়ে যাবে। কিন্তু যদি এরকম কোন চিকিৎসক বলেন যে এই হাতটা পুরো এখান থেকে শোল্ডার জয়েন্ট থেকে কেটে ফেলতে হবে, তো আমার কাছে মনে হয়েছে যে আদ্দিনের এই নিবন্ধন বাতিল করা হলো মানে পুরো হাতটা অ্যাম্পুটেশন করা হলো। যেখানে মানুষের কর্মসংস্থান করা একটা বড় চ্যালেঞ্জ এদেশের মানুষের জন্য, বাংলাদেশের সরকারের জন্য, সেখানে শত শত ডাক্তার, চিকিৎসক কর্মহীন হয়ে পড়বে, শত শত হসপিটাল স্টাফ, নার্স এটা কর্মহীন হয়ে যাবে। ডাক্তার, সিস্টার এরা তো বিভিন্ন হাসপাতালে হয়তো কোথাও না কোথাও এদের কর্মসংস্থান হবে। কিন্তু যে মানুষগুলো 20, 25, 30 বছর যাবত, যারা নন টেকনিক্যাল লোক, যারা হাসপাতালের স্টাফ, যে সমস্ত আয়ারা আছে, গোয়ারা আছে, ওয়ার্ড বয়রা আছে, অথবা অফিসিয়াল স্টাফ আছে, যে একটা মানুষ 50 বছর তার বয়স, তাকে তো কেউ চাকরিতে নিবে না, নতুন করে চাকরিতে। কাজে সেই মানুষগুলোর কি হবে? আর সবচেয়ে বড় ক্ষতি হবে রোগীদের। যে এই রোগীগুলো কোথায় যাবে? এই রোগীগুলোকে এখন কোথায় চিকিৎসা হবে জানেন? ঢাকা মেডিকেলের টয়লেটের পাশে একজন ওয়ার্ড বয় একটা কম্বল বিছিয়ে দিবে, কালো একটা কম্বল, ওখানে তার চিকিৎসা নিতে হবে। এবং আমরা তো জানি সরকারি মেডিকেলের অপারেশন সিরিয়াল পেতে কিরকম সময় লাগে। 1 থেকে 1.5 মাস সিরিয়ালের জন্য ঘুরতে হয়, প্রতিদিনই আউটডোরে যায়, আর সিল মেরে দিতে হয়, দুঃখিত বিছানা খালি নাই। তারপর আবার 1-1.5 মাস ঘুরে ঘুরে যখন হাসপাতালে সিটটা পাবে, তখন আবার অপারেশনের জন্য আবার লম্বা সিরিয়াল, 1-1.5 মাস 2 মাস লেগে যায়। এগুলো আমরা জানি এই ইতিহাস। তাহলে কাজেই যে মানুষগুলো এরকম বছরের পর মাসের পর মাস ঘুরে ঘুরে হাসপাতালে ভর্তি হওয়ার সুযোগ পায়, আদ্দিন হাসপাতালে সেই মানুষগুলো চিকিৎসা হয়। কিন্তু সেই চিকিৎসার দরজা আপাতত মনে হচ্ছে বন্ধ করে দেওয়া হলো।
আমি জানি না যে এটা এতে কার লাভ, তবে আমি বলবো এটা দেশের ক্ষতি, গরিব মানুষের ক্ষতি। এটা বহু মানুষ বেকার হয়ে যাবে, বহু চিকিৎসক বেকার হয়ে যাবে। এটা আমি বলবো যে এই হঠকারী সিদ্ধান্ত থেকে স্বাস্থ্য অধিদপ্তরকে মানে সরে যাওয়া উচিত। হয়তো বা এটা এখন কোর্টে করাবে, হয়তো এটা আমাদের দেশের যারা মাননীয় বিচারপতি আছেন, বিচারক আছেন, এরা হয়তো এটা, আমি মনে করি যে তারা ন্যায় বিচারের দৃষ্টিকোণ থেকে দেখবেন এবং আদ্দিন হাসপাতাল হয়তো অবশ্যই তার নিবন্ধন ফিরে পাবে। কারণ একটা হাসপাতাল প্রতিষ্ঠা করা কত কঠিন। আর এই হাসপাতাল যিনি প্রতিষ্ঠা করেছেন সেই ডাক্তার শেখ মোহাম্মদ মহিউদ্দিন সাহেব, উনি কোনো ঋণ খেলাপি নন। বাংলাদেশ সরকারকে ট্যাক্স দিয়ে যথা নিয়মে ব্যবসা করা একটা পরিবার থেকে উনি এসেছেন, আকিজ সাহেবের পরিবার। এই পরিবার আর শেয়ার মার্কেটের টাকা লুট করে সাধারণ মানুষকে পথে বসায়নি। এই পরিবার ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা মিথ্যা কোম্পানির নামে লোন নিয়ে ব্যাংকগুলোকে দেউলিয়া করে নাই। এই পরিবার হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে এবং ব্যবসা বাণিজ্যের মাধ্যমে তারা সৎ ব্যবসার মাধ্যমেই তারা দেশের অর্থনীতিতে অবদান রেখেছে এবং তারা সেবামূলক ভাবে এই আদ্দিন হাসপাতালকে প্রতিষ্ঠা করেছিল। এই মুহূর্তে আদ্দিন গ্রুপের 9টা হাসপাতাল রানিং ছিল আর 5টা মেডিকেল কলেজ ছিল। তো সবচেয়ে পুরাতন এবং প্রথম যে হাসপাতালটা সেটা হলো 2 বড়মাগ বাজার আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজ হসপিটাল, এখন যেটা সেই মেডিকেল কলেজটা বন্ধ করে দেওয়া হলো। এখানে প্রতিদিন শত শত রোগী চিকিৎসা নিতে আসতো। আমার অপারেশনের রোগীও এখন আদ্দিন হাসপাতাল ভর্তি আছে। আমার একটা রোগী আইসিইউতে আছে। এই রোগীগুলো কোথায় যাবে সেটা দেশের জনগণের কাছে আমার প্রশ্ন, সরকারের কাছে আমার প্রশ্ন। আমি মনে করি যে এই হঠকারী সিদ্ধান্ত থেকে সরে গিয়ে আদ্দিন হাসপাতালের নিবন্ধন ফিরিয়ে দেন, দেশের গরিব মানুষের চিকিৎসার পথ খোলা রাখেন। যে 6টি বাচ্চা মারা গেছে, আমরা দুঃখিত, মর্মাহত। আমরা তাদের পরিবারের কাছে সেই 6টি প্রাণ আর ফিরিয়ে দিতে পারবো না, এই কথা ঠিক। কিন্তু আদ্দিন হসপিটাল যেটা করেছিল যে ওই পরিবারগুলোর সাথে তারা কমিউনিকেট করে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করেছে। প্রত্যেক পরিবারকে 80 লক্ষ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং অলরেডি 10 লক্ষ করে দেওয়া হয়েছে। তাদের পরিবারের আজীবন চিকিৎসা ফ্রি ঘোষণা করা হয়েছে। পরিবারের যদি কোনো কর্মক্ষম এবং যোগ্য ব্যক্তি থাকে, আদ্দিন গ্রুপ তাদেরকে চাকরি দিবে এবং ওই পরিবারগুলো কোনোভাবেই চায় না যে আদ্দিন হাসপাতালটা বন্ধ হয়ে যাক। তাহলে কেন বন্ধ হলো, কেন নিবন্ধনটা বন্ধ করা হলো, এটার কারণ খুঁজে বের করা দরকার। এদেশের জনগণের উচিত এই কারণটা খুঁজে বের করা। কারণ একটা আঙ্গুলের ইনফেকশন হলে যদি হাত কেটে ফেলতে হয়, আমার কাছে মনে হচ্ছে এই সাজাটা সেরকম সাজা, এরকম সাজা। আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে দেখুন, এইরকম কোনো সিদ্ধান্ত যদি আপনার জানার বাইরে হয়ে থাকে, যেটা আপনার সরকারের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করবে, আমি মনে করি আপনার হস্তক্ষেপ করা উচিত। পরিশেষে আমি বলতে চাই যে নিশ্চয়ই হয়তো সরকারের শুভবুদ্ধি হবে অথবা কোর্টের মাধ্যমে আদ্দিন হাসপাতাল তার নিবন্ধন ফিরে পাবে এবং আদ্দিন হাসপাতালের এরকম কোনো রেকর্ড নাই যে এই হাসপাতালটা বা মানুষের কোনো ক্ষতি করে। আমি ওই হাসপাতালের একজন স্টাফ, একজন কর্মী। আমি ওখানকার অর্থোপেডিক্সের প্রফেসর এবং হেড অফ দি ডিপার্টমেন্ট হিসেবে কাজ করি। কোনোদিন আদ্দিন কর্তৃপক্ষ আমাদেরকে বলেনি যে রোগী বেশি করে ভর্তি দেন, কোনোদিন বলে নাই যে হাসপাতালের এর মধ্যে রোগী কম আছে, একটু পরীক্ষা নিরীক্ষা বেশি করে লিখবেন। আমরা বহু হাসপাতাল, বহু ডায়াগনস্টিক সেন্টারের খবর জানি। আমার এক বড় ভাই অর্থোপেডিক্সের সার্জন, সে 8 নম্বরের একটা মেডিকেল কলেজ প্লাস মনে করেন বিখ্যাত ডায়াগনস্টিক সেন্টারে বসতো। একদিন মার্কেটিং এর লোক এসে তাকে বলে, স্যার আপনাকে যে রুমটা দেওয়া হয়েছে এই রুমের ভাড়াটা কত জানেন? তার মানে উনি বেশি পরীক্ষা নিরীক্ষা লিখতেন না। তার মানে তাকে এই করা হচ্ছে, তাকে মনে করে দেওয়া হচ্ছে যে এই রুমটা অনেক ভাড়া, কাজে আপনার পরীক্ষা নিরীক্ষা লেখা উচিত, পরীক্ষা নিরীক্ষা বেশি করে লিখবেন, হাসপাতাল বেনিফিটেড হবে। আমি আদ্দিনে 11 বছর থেকে চাকরি করছি, কোনোদিন মালিক পক্ষের কেউ অথবা আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের অথরিটি কেউ কোনোদিন এসে বলেনি যে পরীক্ষা নিরীক্ষা বেশি করে লেখেন, রোগী বেশি করে ভর্তি দেন। আমাদের সম্পূর্ণ স্বাধীনতা এবং আমরা রোগীদেরই পক্ষে যে ওখানে কম পয়সায় পরীক্ষা নিরীক্ষা হয়, হাসপাতালে বেড ভাড়া কম পয়সা অপারেশন হয়, কম পয়সা চিকিৎসা হয়। কাজে এই হাসপাতাল বন্ধের মাধ্যমে কার ক্ষতি হলো, এটা আমার আবারও প্রশ্ন। উই ওয়ান্ট জাস্টিস, আমি ন্যায় বিচার প্রত্যাশা করি। আমি সরকারি চাকরি ছেড়ে দিয়ে আদ্দিন জয়েন করেছি 11 বছর আগে। একটা কারণ, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমার পোস্টিং ছিল কিশোরগঞ্জের মিঠামইন হাওরের মধ্যে। আমি চাকরি খুঁজতেছিলাম
তো আদিনের সাথে আমার পরিচয় হওয়ার পরে আমি যখন অফার দিলাম, আমি দেখলাম এখানে গরিব মানুষের চিকিৎসা করা যায়, সেই জন্য আমি এই হাসপাতালে আমি জয়েন করি। আজকে আমার সেই ঠিকানাটা, আমার প্যারেন্টস, আমার মাতৃভূমি, সেই মাতৃভূমির রেজিস্ট্রেশন ক্যান্সেল করা হলো। আমি নিন্দা জ্ঞাপন করছি। উই ওয়ান্ট জাস্টিস। আমরা চাই আইন আদালতের মাধ্যমে, কোর্টের মাধ্যমে আদ্দিন আবার তার নিবন্ধন ফিরে পাবে এবং আদ্দিনের ক্যাম্পাস রোগীর বিচরণে আবার মুখরিত হয়ে উঠবে। আমরা সেই দুস্থ এবং রোগাক্রান্ত মানুষগুলোর মুখে আবার হাসি দেখতে চাই। আমরা সেই দিনের প্রত্যাশায় থাকলাম। জনগণের কাছে আমার দাবি হচ্ছে, আপনারা আদ্দিনের পাশে থাকুন। আদ্দিন হাসপাতাল হচ্ছে একটি গরিব মানুষের হাসপাতাল। গরিব মানুষের হাসপাতাল মানে গরিব মানুষদের চিকিৎসা করার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত একটি হাসপাতাল। কারণ এখানে যে সমস্ত চিকিৎসকরা, যে সমস্ত প্রফেসররা বাইরে 1000 টাকা ভিজিট নেন, আদ্দিনে তারা মাত্র 200 টাকার ভিজিটে রুগী দেখেন। এবং এই 200 টাকার মধ্য থেকে আদ্দিনের চিকিৎসকরা কিন্তু 1 টাকাও পান না। হসপিটাল কর্তৃপক্ষ এই টাকাটা নেন হাসপাতালের ব্যয় নির্বাহ করার জন্য। কাজে আপনারা বুঝতেই পারছেন যে এই যুগে ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত একটা হাসপাতাল মাত্র 200 টাকা ভিজিট নিয়ে একজন প্রফেসরকে দেখায়, এটা কিন্তু চারটিখানি কথা না। এটা কিন্তু একান্তই জনগণের জন্য, সাধারণ জনগণের জন্য, রিক্সাওয়ালা, শ্রমিক, চালাওয়ালা, সিএনজিওয়ালা এবং সমাজের নিম্ন আয়ের মানুষ যারা আছে তাদের জন্য এই হাসপাতালটা কিন্তু নির্মাণ করা হয়েছে। এই হাসপাতালে যেমন স্বল্প মূল্যে আইসিইউ সেবা আছে। বাংলাদেশের এরকম কোনো প্রাইভেট হাসপাতাল বা প্রাইভেট আইসিইউ নাই যেটা আদ্দিনের চেয়ে কম খরচ। আমি বলবো যে সরকারি আইসিইউর চেয়ে সামান্য একটু বেশি খরচে এখানে গরিব মানুষ তাদের মরণাপন্ন রোগীকে, মরণাপন্ন আপনজনদেরকে এই হাসপাতালের আইসিইউতে রেখে চিকিৎসা করতে পারেন। এই হাসপাতালে কিন্তু বিখ্যাত সব চিকিৎসক এবং সার্জনরা রয়েছেন। যেমন এই হাসপাতালে আছেন বাংলাদেশের খ্যাতনামা ইউরোলজিস্ট, যিনি ইউরোলজিক্যাল সোসাইটি থেকে একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট গোল্ড মেডেল পেয়েছিলেন, অধ্যাপক প্রফেসর আফিকুর রহমান স্যার, যিনি আদ্দিনের প্রতিষ্ঠাকালীন ভাইস প্রিন্সিপাল, পরে প্রিন্সিপাল হয়েছিলেন, এখন আদ্দিনের উপদেষ্টা এবং উপদেষ্টা প্রফেসর হিসেবে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন এখনো। আফিকুর রহমান স্যার প্রতি বছর ফেব্রুয়ারি মাসে প্রোস্টেট, আমরা জানি যে পুরুষ মানুষদের একটা অসুখ, বয়সকালীন একটা অবধারিত অসুখ হয়, প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যাওয়া। এই প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যাওয়া খুব কষ্টের। এটা প্রস্রাব বন্ধ হয়ে যায়, পেশাবে ইনফেকশন হয় এবং এটা খুব এটা যদি প্রোস্টেট গ্ল্যান্ড অপারেশন না করা হয়, অনেক সময় এটা অপারেশন লাগে, তখন অপারেশন না করলে কিন্তু রোগীর কিডনি বিকল হয়ে যাওয়া সহ তার জীবন মৃত্যুর ঝুঁকির মধ্যে পড়ে। তো আমি একটা ইতিহাসে জেনেছিলাম যে প্রফেসর আফিকুর রহমান স্যার ডাক্তার হওয়ার আগে তার বাবার প্রোস্টেট গ্ল্যান্ডের জটিলতার কারণে উনি অনেক কষ্ট পেয়েছিলেন। সেজন্য উনি মনে করেছিলেন যে উনি যদি ডাক্তার হন, সার্জন হন, তাহলে ইউরোলজিস্ট হবেন এবং এই প্রোস্টেট গ্ল্যান্ডের রোগীদের উনি বিনামূল্যে সার্জারি করবেন। সেজন্য প্রতি বছর ফেব্রুয়ারি মাসে আদ্দিন হাসপাতাল প্রফেসর আফিকুর রহমানকে নিয়ে মাসব্যাপী ফ্রি প্রোস্টেট গ্ল্যান্ডের সার্জারি করে থাকেন। এটা কিন্তু মানবতার জন্য একটা বিরাট একটা কিন্তু অবদান। তারপর আমি বলবো যে এই হাসপাতালে আছেন প্রফেসর ARM লুৎফুল কবির, উনি বাংলাদেশ বিখ্যাত শিশু বিশেষজ্ঞ, ন্যাশনাল ফিগার, বিকজ ওনার রিসার্চ এবং গবেষণাটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্ট হয়েছে। যেমন আমরা চিকিৎসকরা আগে মনে করতাম যে ছোটো বাচ্চাদের শ্বাসকষ্ট, তারপরে বুকের মধ্যে শব্দ, তার নাক বন্ধ হয়ে যাওয়া, এরকম হলেই সেটা নিউমোনিয়া। কিন্তু উনি এটা দেখিয়ে দিয়েছেন ওনার গবেষণার মাধ্যমে যে এটা নিউমোনিয়া হতে পারে, তবে একটা গ্রুপ, এটা ব্রঙ্কিওলাইটিস নামক একটা অসুখ, যেটার কোনো অ্যান্টিবায়োটিক লাগে না। অথচ নিউমোনিয়ার সকল রোগীরই কিন্তু অ্যান্টিবায়োটিক লাগে। যাতে যার ব্রঙ্কিওলাইটিস হয়েছে তার যে অ্যান্টিবায়োটিক লাগবে না, বরং অ্যান্টিবায়োটিক ওভার ইউজ করলে তার যে ক্ষতি হবে, এটা কিন্তু প্রফেসর ARM লুৎফুল কবির সাহেব উনি ওনার গবেষণার মাধ্যমে, রিসার্চের মাধ্যমে বাংলাদেশ সহ সারা বিশ্বের চিকিৎসা বিজ্ঞানীদের সামনে এটা উপস্থাপন করেছেন। কাজে ARM লুৎফুল কবিরের মতো প্রফেসররা এখানে কিন্তু সেবা দিয়ে যাচ্ছেন। এরপর আমরা বাংলাদেশের স্পাইন সার্জারি খুব ব্যয়বহুল একটা সার্জারি, সারা বিশ্বে বাংলাদেশ সহ দুনিয়ার সব জায়গায় স্পাইন মেরুদণ্ডের সার্জারি করতে অনেক টাকা লাগে। তো আদ্দিন হাসপাতালে এই অধম বান্দাও অর্থোপেডিক্সের প্রফেসর এবং স্পাইন সার্জারির প্রফেসর হিসেবে কর্মরত আছে। এবং আমরা যে PLID ডিস্কের অপারেশন বাইরে 1 লাখ থেকে 1,20,000 টাকার মধ্যে সম্পাদিত হয়, আদ্দিন হাসপাতালে কিন্তু আমরা মাত্র অনলি 41,000 টাকা টিম চার্জ এবং এর সাথে সামান্য সিট ভাড়া দিতে 50-60 হাজারের মধ্যে এই স্পাইন সার্জারি কিন্তু হয়ে যায়। এটা কিন্তু আদ্দিন কর্তৃপক্ষের একটা খুবই সদিচ্ছা এবং মানবতার প্রতি তাদের, মানুষের চিকিৎসার প্রতি তাদের
খুব স্ট্রং কমিটমেন্ট কিন্তু নির্ভর করে। আমি বলবো যে আদ্দিনের কর্তৃপক্ষের আদ্দিনের যারা মালিক আছেন, বাংলাদেশের অন্যতম বড় শিল্পপতি আকিজ গ্রুপ এবং আকিজ সাহেবের বড় ছেলে ডাক্তার শেখ মহিউদ্দিন, ওনার আরও অনেক কিন্তু ব্যবসা বাণিজ্য আছে। তো উনি কিন্তু এই হাসপাতালটাকে কিন্তু একটা ব্যবসার মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারতেন। যেরকম আমাদের স্কয়ার গ্রুপের স্কয়ার হসপিটাল আছে, আমাদের ইউনাইটেড গ্রুপের ইউনাইটেড হসপিটাল আছে, তারপরে ইন্ডিয়ান মাল্টিন্যাশনাল কোম্পানি অ্যাপোলো ছিল, এখন এভার কেয়ার আছে, তারপর আমাদের দেশের আরেকটা কোম্পানি আসগর আলী হাসপাতাল প্রতিষ্ঠিত করেছেন। এগুলো কিন্তু খুবই ব্যয়বহুল হাসপাতাল এবং কর্পোরেট হসপিটাল বলি আমরা, যে ওখানে শত শত কোটি টাকা ইনভেস্ট করে আবার কোটি কোটি টাকার বিজনেসও কিন্তু আসে। কিন্তু ওনারা এই পথে না যেয়ে ওনারা গরিব মানুষের জন্য হাসপাতাল করলেন এবং এই হাসপাতালের প্রতিষ্ঠা, উন্নয়ন এর সাথে অতপ্রতভাবে জড়িত ছিলেন ব্যারিস্টার রফিকুল হক, বাংলাদেশের অন্যতম খ্যাতনামা আইনজীবী। তো আমি যতদূর জানি আমাদের ডাক্তার শেখ মহিউদ্দিন স্যার ওনাকে বাবার মতো সম্মান করতেন এবং ব্যারিস্টার রফিকুল হক তার শেষ জীবনে উনি 8 দিনেই চিকিৎসা নিয়েছেন। কিন্তু উনি কিন্তু দুনিয়ার যে কোনো জায়গায় চিকিৎসা নেওয়ার জন্য ওনার সামর্থ্য ছিল, উনি যেতে পারতেন। বাংলাদেশের ভিতরে স্কয়ার অ্যাপোলো ইউনাইটেড তো ওনার জন্য কোনো ঘটনাই ছিল না। কিন্তু উনি যে হাসপাতালকে প্রতিষ্ঠিত করেছেন বা পেছনে থেকে প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক সহযোগিতা করেছেন, সেই আস্থা রেখে সেই হাসপাতালের আইসিইউতেই উনি চিকিৎসা নিয়েছেন এবং আল্লাহ তাআলার ইচ্ছা এই হাসপাতালে উনি মৃত্যুবরণ করেছেন। কাজেই এই আদ্দিন হাসপাতালের অবদান কিন্তু বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় একেবারে কম না। তো একটা ঘটনা ঘটেছে, সেটা খুবই দুঃখজনক। সেই ঘটনার জন্য মানবিকভাবে ন্যায় বিচারের এর কথা মাথায় রেখে ন্যায় বিচারের ভিত্তিতে বিষয়টা ফয়সালা হওয়া উচিত, যেন অতিরিক্ত আবেগের বশে এখানে ন্যায় বিচার যেন লঙ্ঘিত না হয়। আমাদের প্রত্যাশা শুধু সেখানেই। এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।